আইসিইউতে ঢুকছে জুলাই সনদ, তবে সরকার ও সরকারের মিত্ররা একে আইসিইউতে রাখতে চায়। যত বেশি আইসিইউতে রাখা যাবে তত বেশি জটিলতা তৈরি করা যাবে, চালানো যাবে রাজনীতিতে অদৃশ্য খেলা, যার নাম পর্দার আড়ালের সমঝোতার খেলা। সেই জটিলতা তৈরিতে এনসিপি, জামাত ও কিছু ইসলামী দলসহ সরকার আছে বেশ কিছু খেলোয়াড়। আর আম্পায়ার হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সরকার সমর্থক কিংস পার্টির আবদার, এই সনদকে স্থান দিতে হবে সংবিধানের উপরে। ভবিষ্যতে কোনোভাবে এটি যাতে বাদ না দেয়া যায় সেজন্য করতে হবে গণভোট। ফিক্সিং ম্যাচের মতো এনসিপির সঙ্গে একই সুরে কথা বলছে আলী রিয়াজের জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে আইন বিশেষজ্ঞরা মনে করছেন সংবিধানের উপরে জুলাই সনদকে স্থান দেয়া আইনিভাবে এক কথায় অসম্ভব। প্রশ্ন হলো, তারপরেও গায়ের জোরে সরকার সমর্থকেরা এমন দাবি কেন করছেন? ঘুরে ফিরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ধোঁয়া তুলে তারা কোন লক্ষ্য পূরণ করতে চান? জুলাই সনদকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অনির্বাচিত ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করাই লক্ষ্য কিনা সে প্রশ্নও তুলেছেন অনেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত করে বিভিন্ন দলের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই সনদের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক, আলোচনা। সনদের অঙ্গীকারনামার দ্বিতীয় দফায় বলা হয়, এই সনদের সব বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করা হবে এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান বা প্রস্তাব কিংবা সুপারিশ প্রাধান্য পাবে। এটাকে অনেকে ব্যাখ্যা করেছেন জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দিতে হবে। আবার অঙ্গীকারনামার চতুর্থ দফায় বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। সেজন্য এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। মানে জুলাই সনদকে দিতে হবে এক ধরনের ইনজেন্ডিটি। বিষয়টিকে সংবিধানে নাগরিকদের দেয়া মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ফলে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে বিএনপি সহ বেশ কয়েকটি দল। এই সংশয় যে মিথ্যা নয় সেটি শেষ পর্যন্ত প্রমাণ করলেন কিংস পার্টি এনসিপির নেতারা। ঢাকায় 23শে আগস্ট সংবাদ সম্মেলন করে তারা জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার আনুষ্ঠানিক দাবি তোলেন। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ভবিষ্যতে যেন অন্য কোনো সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায় তা নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, গণপরিষদ নির্বাচন করে জাতীয় নির্বাচনের আগেই সংবিধান পরিবর্তনের দাবি তুলেছে সরকার সমর্থক কিংস পার্টি। তাদের কাছে মনে হচ্ছে জুলাই সনদের অঙ্গীকারনামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটি তারা হতে দিতে চায় না। তাই তাদের কাছে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই। নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদের সূত্রপাত হবে। তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথকে ধ্যান জ্ঞান করছে এনসিপি নেতারা। আক্তার হোসেনের বক্তব্যে আবারও পরিষ্কার, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরিকল্পনায় ঘোর আপত্তি রয়েছে তাদের। তাই জুলাই সনদকে অজুহাত হিসেবে ব্যবহার করে তারা নতুন করে মাঠে নামছেন। সরাসরি না বললেও তাদের সঙ্গে আছে জামাত। তবে তারা যে দাবিটি তুলেছেন তা আইনিভাবে বাস্তবায়ন অসম্ভব বলে অনেক আগেই পরিষ্কার করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন করা অথবা একে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার দাবিকে রীতিমতো হাস্যকর ও উদ্ভট মনে করছেন শাহদিন মালিক। সম্প্রতি তিনি ডিবিসি টেলিভিশনকে বলেছেন, এ ধরনের কথাবার্তা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আইন পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষেও বলা অনুচিত। শাহদিন মালিক বলেন, এ ধরনের উদ্ভট কথাবার্তা আমাদের ফার্স্ট ইয়ারের ছেলেরা বললেও আমি বকা দেব।
সংবিধানের ঊর্ধ্বে যদি কিছু থাকতে পারে তাহলে তো সংবিধানের দরকার নেই। অন্য আইনের সঙ্গে সংবিধানের পার্থক্য হলো এটা সবার ঊর্ধ্বে এবং আইনের জগতে এর ঊর্ধ্বে কিছু নেই। এখন আপনি যদি বলেন জুলাই ঘোষণাপত্র সবকিছুর ঊর্ধ্বে হবে, সেটা তো আইনের সবচেয়ে অ্যাবসার্ড কথা। তবে দুনিয়াতে যা কখনো করা হয়নি সেটি হয়তো করে দেখাতে চেষ্টা করা হচ্ছে। কিন্তু আইনের যে গ্রামার নিয়ম কানুন আছে তার আওতায় জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কোনোভাবে দেয়া সম্ভব নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক। প্রশ্ন হলো উদ্ভট চিন্তা আসলো কার মাথা থেকে আর আনলই বা কেন? এর সোজা উত্তর অধ্যাপক আলী রিয়াজের ঐকমত্য কমিশন। সংস্কারের নামে নির্বাচন পেছানোর যে কৌশল সেটির রূপকার এই ঐকমত্য কমিশন। ডক্টর রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কারের নামে উদ্ভট কাজকর্মের কড়া সমালোচনা করেছেন শাহদিন মালিক। তিনি বলেছেন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় সংবিধানের উপর চাপানোর প্রবণতা তৈরি হয়েছে। আমেরিকার সংবিধান 240 বছরে মাত্র 18 বার সংশোধন করা হয়েছে। আমেরিকার সংবিধানের শেষ সংশোধনী হয়েছিল 1992 সালে। ওরা সংবিধান সহজে কাটাকাটি করে না, সংবিধান যেখানে আছে সেখানেই রাখে। দেশ কিভাবে পরিচালনা করবে সেটা শুধরায়। আর বাংলাদেশে কিভাবে দেশ পরিচালনা করা হবে সেটা না শুধরিয়ে সংবিধান নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে। প্রশ্ন হলো এই টানা হেঁচড়ার উদ্দেশ্য কি? এর পেছনে অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা তা বিশ্লেষণ করলে বোঝা যাবে এর উদ্দেশ্য কি। জুলাই সনদের নামে নতুন জটিলতা তৈরির পেছনে সরকারের ভূমিকা এখন অনেকটা স্পষ্ট। বিশেষজ্ঞরা যেখানে এই সনদের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানে এটি জোর করে বিএনপির মতো দলগুলোকে গেলানোর চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পক্ষে সাফাই গাইছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাই সনদ নিয়ে বৈধতার প্রশ্ন কেন তোলা যাবে না এমন প্রশ্নের সরাসরি জবাব নেই তার কাছে। তার দাবি সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করতে এমনটা বলা হয়েছে। আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন সাংবিধানিকভাবে স্বীকৃতি না দিলে যেটা দাঁড়াবে তা হলো ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে। তার মানে অধ্যাপক রিয়াজরা এসি রুমে বসে সরকারি টাকা খরচ করে যেটি তৈরি করেছেন সেটি নিয়ে দেশের ট্যাক্স পেয়ার জনগণের কোনো মতামত থাকতে পারবে না। এটি না বদলানো যাবে না, না কোনো প্রশ্ন করা যাবে। আলী রিয়াজের মনে ভয় জাতীয় ঐকমত্য কমিশনের নামে যে জাতীয় বিভাজন কমিশন তৈরি করা হয়েছে সেটি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। তখন এই সনদ ছুঁড়ে ফেলে দিতে পারে যে কেউ। সেজন্য তিনি নিশ্চয়তা চান। তবে আইনজীবীরা এই জোর করে সনদ গেলানোর মিশনকে হাস্যকর মনে করছেন। শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেছেন যে কেউ কিছু লিখে দিলেই সেটি আইন হয়ে যায় না। আইন সংসদে পাশ হতে হয়, কোনটি থাকবে আর কোনটি থাকবে না সেটি নির্ধারণ হবে সংসদে। অধ্যাপক রিয়াজ যে কমিশনের চেয়ারম্যান ছিলেন সেই সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শাহদিন মালিককে। শাহদিন মালিক মনে করেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিতে চান অধ্যাপক রিয়াজ। বলেছেন সংবিধানের কোনো কথা অপছন্দ হলে প্রক্রিয়া মেনে নতুন কথা লিখতে পারি, সংশোধন করতে পারি, কিন্তু কোনো আইন যদি সংবিধানের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে এর ফলাফল হলো দেশে আর সংবিধান বলে কিছু থাকলো না। তখন জুলাই সনদটাই সংবিধান হয়ে যাবে, কিন্তু জুলাই সনদ তো আর সংবিধান না, ফলে এটা আইনগত দিক দিয়ে অস্বাভাবিক আলোচনা মনে হচ্ছে। একই অবস্থানে আছে বিএনপিও। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল। কোনো সমঝোতা দলিলকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয়া যায় না। খবর হলো বিএনপি ও সমমনা দলগুলো সিদ্ধান্তে পৌঁছেছে যে জুলাই সনদ নিয়ে অধ্যাপক রিয়াজদের এই নাটকে আর কোনো ছাড় দিবে না তারা। প্রশ্ন হলো নতুন করে জুলাই সনদের নামে জটিলতা কেন আবার সামনে আনা হচ্ছে? বিষয়টিকে সরকারের ভেতরের আরেক সরকারের নির্বাচন না করার ইচ্ছার প্রতিফলন হিসেবেও দেখছেন অনেকে।
কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি 1 বছরের প্রতিটি ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতার চাপ আর নিজেদের ঘাড়ে নিতে রাজি নন সরকারের উপদেষ্টাদের একটি অংশ। তারা চান যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে বিদায় নিতে। তবে সরকারের প্রভাবশালী আর এক অংশ মনে করছে সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার আগে নির্বাচন দিলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। আবার সরকারের পক্ষ থেকে বহু কিছু বিনিয়োগ করেও এনসিপিকে যাতে তুলতে পারেনি। সংগঠনটির কোনো রাজনৈতিক সম্ভাবনা নেই বলে বিএনপির উপর বড় ধরনের চাপ তৈরি করাও সম্ভব নয়। এমন অবস্থায় বিভিন্ন অজুহাতে ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘ করে বিএনপিকে দুর্বল করা গেলে তৈরি হতে পারে কোনো না কোনো সুযোগ। এর কারণে এনসিপিকে দিয়ে জুলাই সনদ এবং গণভোটের দাবি সামনে আনা হচ্ছে নতুন করে। আর এক মিত্র জামাত মাঠে নেমেছে কথিত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে। এর মধ্য দিয়ে নির্বাচন না দেওয়ার কৌশল বাস্তবায়ন করতে চায় সরকার প্রভাবশালী অংশটি। দর্শক, 1 বছরে সংস্কারের কথা বলে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করেছে সরকার। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকও মনে করেন সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার সবাইকে বিভ্রান্ত করছে। এর সাথে যোগ হয়েছে পিআর পদ্ধতি। সরকার সমর্থকরা এই পদ্ধতি অবাস্তব জেনেও এটাকে ইস্যু করতে চায় সামনের দিনগুলোতে। পিআর পদ্ধতিতে ভোটের প্রস্তাবও বাংলাদেশের প্রেক্ষাপটে অবাস্তব বলে মনে করছেন শাহদিন মালিক। বলেছেন এ বিষয়টি মানুষকে বোঝাতে গেলেও অন্তত 10 বছর সময় লাগবে, ফলে এগুলোর সবই উদ্ভট কথাবার্তা। প্রশ্ন হলো, শাহদিন মালিকের মতো বিশেষজ্ঞরা যেসব কর্মকাণ্ডকে উদ্ভট বলছেন সেগুলো দিয়ে আর কতদিন মানুষের চোখে ধুলো দিতে পারবে সরকার ও তাদের মিত্ররা? অথবা আদৌ কি তারা আর বিভ্রান্ত করতে পারছে? এবার জুলাই সনদ ও গণভোটের দাবি মাঠে ছেড়ে দিয়ে বিশেষ কোনো সুবিধা কি আদায় করা যাবে? একটি খোলা চিঠি, একজন সাংবাদিকের জীবনের শেষ চিঠি। নিজেই বলেছেন জীবনের শেষ লেখা, অন্যভাবে আমরা একে বলতে পারি সুইসাইড নোট। বলছি বর্ষিয়ান সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কথা। নিখোঁজ হওয়ার আগে তিনি অনলাইন সংবাদ মাধ্যম বিডি নিউজ 24-কে মেইল করে খোলা চিঠিটি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে দিয়েছিলেন জীবন অবসানের ইঙ্গিত। চিঠিতে উঠে এসেছে বাংলাদেশের সৎ ও নীতিবান সাংবাদিকদের নিদারুণ বাস্তবতা। একজন সাংবাদিকের জীবন কতটা দুর্দশাময় হতে পারে, কতটা প্রবল হতাশা তাকে নিজ হাতে নিজেকে খুন করার দিকে নিয়ে যেতে পারে, সেই কথাগুলোই বিভুরঞ্জন সরকার বলে গেছেন নিজের শেষ লেখায়। চিঠিতে অধ্যাপক ইউনূসের শাসনামলে বাংলাদেশের গণমাধ্যমের পরাধীনতার ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে। সরকার প্রেস উইং যে কতটা স্বৈরাচারী ভূমিকা পালন করছে সে কথাও জানিয়ে গেছেন বিভুরঞ্জন সরকার। নিখোঁজ হওয়ার প্রায় 30 ঘন্টা পর মেঘনা নদী থেকে উদ্ধার হয় তার মরদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু মৃত্যুর আগে তার লেখা খোলা চিঠির বক্তব্যে প্রশ্ন উঠেছে, স্বনামধন্য এই সাংবাদিকের মৃত্যুকে কি আত্মহত্যা বলে পার পাওয়া যাবে, নাকি তিনি পরোক্ষ হত্যাকাণ্ডের শিকার? অন্তর্বর্তী সরকার বারবার জোর গলায় সাংবাদিকদের অবারিত স্বাধীনতা নিশ্চিতের কথা দাবি করলেও সংবাদকর্মীদের প্রচন্ড চাপ এবং তাদের অনিশ্চিত জীবন আবারও নতুন করে সামনে নিয়ে এলো বিভুরঞ্জন সরকারের মৃত্যু। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে এক নামে পরিচিত সাংবাদিকদের একজন ছিলেন বিভুরঞ্জন সরকার। সবশেষ কাজ করতেন আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে। প্রতিদিনের মতো 21শে আগস্ট সকাল 10টার দিকে অফিসে যাওয়ার কথা বলে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় ব্যক্তিগত মোবাইল ফোনটি তিনি রেখে যান। এরপর দিনভর আত্মীয় স্বজন, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান পাননি। রাতে থানায় জিডি করেন তার ছেলে ঋতু সরকার। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসা থেকে বের হওয়ার পর একটি মোটরসাইকেলের পেছনে চলেন বিভুরঞ্জন সরকার। এরপর আর তার অবস্থান শনাক্ত করা যায়নি। নিখোঁজ হওয়ার প্রায় 30 ঘন্টা পর মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় 71 বছর বয়সী এই সাংবাদিকের মরদেহ। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে, তবে তার মৃত্যু তৈরি করেছে অসংখ্য প্রশ্ন। বাসা থেকে বের হওয়ার আগে তিনি একটি নিবন্ধ মেইল করেন বিডি নিউজ কর্তৃপক্ষের কাছে। সকাল 9:15টায় পাঠানো মেইলটির ফুটনোটে লেখেন, জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপাতে পারেন।
খোলা চিঠির শিরোনামে 22শে আগস্ট প্রকাশিত ওই নিবন্ধে দেখা যায় সাম্প্রতিক মাসগুলোতে নানামুখী চাপ ও আর্থিক সংকটে হাঁপিয়ে উঠেছিলেন প্রবীণ এই সাংবাদিক। তীব্র হতাশা নিয়ে লিখেছেন, সাংবাদিকতা জীবনে কখনো আপোষ না করলেও এখন দেখতে পাচ্ছেন সত্য লিখে বাঁচা সহজ নয়। শেষ নিবন্ধে তিনি লেখেন, সাংবাদিকতার সঙ্গে আমার সম্পর্ক 5 দশকের বেশি সময়ের। দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি। এই দীর্ঘ সময় আমি লিখেছি সত্যের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে। কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয়। 2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে দেশের অসংখ্য সাংবাদিকের জীবনে নেমে এসেছে চরম বিভীষিকা। চাকরি হারিয়েছেন অনেকে, নজিরবিহীনভাবে অনেক সাংবাদিককে করা হয়েছে হত্যা মামলার আসামি। এমনকি মাসের পর মাস কারাগারেও আছেন বেশ কয়েকজন। চলমান প্রতিষ্ঠানে চাকরিরত সাংবাদিকরাও বিভিন্ন চাপের মুখে আছেন বলে রয়েছে অভিযোগ। সংবাদ প্রচারের পর মব বা অদৃশ্য শক্তির চাপের মুখে তা প্রত্যাহার অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিভুরঞ্জন সরকার তার শেষ লেখায় সাংবাদিকতার করুণ দশা খোলাখুলি তুলে ধরেছেন। দর্শক, সাংবাদিকতা নানাভাবে আক্রান্ত হলেও অন্তর্বর্তী সরকার বারবার দাবি করেছে তারা ইতিহাসের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করেছে। ক্ষমতা নেওয়ার 1 মাস পরেই প্রাণ খুলে সরকারের সমালোচনা করতে মিডিয়ার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতির উদ্দেশ্যে 11 সেপ্টেম্বর দেয়া ভাষণে তিনি বলেন, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। অন্যদিকে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার 100তম দিনে দাবি করেন, মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। গণমাধ্যমে হস্তক্ষেপ না করা সরকারের একটি বড় সাফল্য। নাহিদ বলেন, সরকার গত 100 দিনে গণমাধ্যমের কার্যক্রমে কখনো হস্তক্ষেপ করেনি। মিডিয়া এখন তার পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। মুক্তিযুদ্ধের 53 বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা আমাদের জানা নেই। একই দাবি আমরা শুনেছি বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কণ্ঠে। সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার অনেক কিছু করেছে বলে 2রা মে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন। মাহফুজ বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের 16 ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে। এর একদিন পরে আরো এক ধাপে গিয়ে সাংবাদিকদের ইতিহাস সেরা স্বাধীনতা ভোগ করার দাবি তুলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, 8ই আগস্ট ইন্টারিয়াম গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশে এর চেয়ে বেশি ফ্রিডম অফ স্পিচের সময় আসেনি। বাংলাদেশের ইতিহাসে কোনো সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখেন, রাতের বেলা ডজনকে ডজন বক্তা বিভিন্ন কথা বলছেন, অনেকে মিথ্যা কথা পর্যন্ত বলেন। আমরা তো কাউকে মুখ বন্ধ করি না। তবে বিভুরঞ্জন সরকার তার শেষ লেখায় প্রধান উপদেষ্টার প্রেস উইংকে সরাসরি তাই করে গেছেন। প্রেস উপদেষ্টার দাবি যে মিথ্যা, সেটিও বলে গেছেন। অসহায় ভাষায় লিখেছেন, গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরো কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময়। কখন না কোন খবর লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। প্রেস উইং এর বিরুদ্ধে চাপ প্রয়োগের সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে তিনি লেখেন, এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে। মাজহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছে বাবলা? লিখেছেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে দিল্লি পাঠিয়েছে। আর শুধু পুলিশের গুলিতে নয়, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। এখানে অসত্য তথ্য কোথায়? শেখ হাসিনা কি হেলিকপ্টার ভাড়া করে গোপনে পালিয়েছেন? হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো, কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তোপ দাগা একেবারেই অনুচিত।
বিভুরঞ্জন সরকার লেখেন, সব মিলিয়ে পত্রিকার আমার অবস্থা তাই খুবই নাজুক। সজ্জন ভারপ্রাপ্ত সম্পাদক চাপ সইতে না পেরে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করেছেন। আমি এখন কি করি, কোন পথে হাঁটি? এমন গুরুতর অভিযোগ তোলার পর সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুকে সাধারণ একটি আত্মহত্যা বলা যাবে কিনা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। ট্যাগিং এর মাধ্যমে কোণঠাসা করার অভিযোগও রয়েছে তার নিবন্ধে। লিখেছেন, শুধু মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী ট্যাগ দেওয়া হয়, কিন্তু আওয়ামী আমলেও কোনো বাস্তব পুরস্কার আমি পাইনি। আমি পেলাম না একটি প্লট, না একটি ভালো চাকরি, বরং দীর্ঘ সময় চাকরিহীন থেকে ঋণের বোঝা বেড়েছে। স্বাস্থ্য সমস্যার সঙ্গে পরিবারের দায়বদ্ধতা আমাকে প্রতিনিয়ত চাপের মধ্যে রাখে। অন্তর্বর্তী সরকার আমলে হিন্দু পরিচয়ের কারণে বিভুরঞ্জন সরকারের পরিবারও চাপের মুখে রয়েছে। এটি তাকে ঠেলে দেয় আরো বেশি হতাশায়। নিবন্ধে তিনি লেখেন, বড় মেয়ে জীবনে কখনো কোনো পরীক্ষা দিয়ে ফেল করেনি। ডাক্তার হয়েছে, বিসিএস পাশ করে চাকরিও পেয়েছে। গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমডি করতে গিয়ে শেষ মুহূর্তে এসে ধরা খেল। সরকার বদলের পর বিভাগীয় প্রধানের কোপানলে পড়ে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হলো, অথচ ও কোনো রাজনীতির সাথে পাচ্ছে নেই। ক্লিনিক্যাল পরীক্ষা অবশ্য পাশ করেছে, এখন থিসিসের জন্য আবার অপেক্ষা। এর মধ্যে আবার কোনো নিভৃত অঞ্চলে পোস্টিং দিয়ে দিবে কে জানে। ছোট ছেলের উপর চাপের কথাও খোলাখুলি তুলে ধরেন তিনি। লেখেন, আমার ছেলেটি বুয়েট থেকে এমএমইতে পাশ করেছে। আমেরিকায় একটি বৃত্তি পেয়েও শারীরিক কিছু সমস্যার কারণে সময় মতো যেতে পারেনি। আমার ছেলেটি 4 বছর বয়সে গুলেনবারি সিনড্রোম রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে কয়েক মাস পাঞ্জা লড়ে তবে বেঁচেছে। ওর ব্যয়বহুল চিকিৎসার ধকল আমি সয়েছি। বুয়েট পাশ হয়ে দেশে কত চাকরির পরীক্ষা দিয়ে পাশ করেও এখন পর্যন্ত নিয়োগ নিশ্চিত হলো না। অপরাধ কি ওর নাম, নাকি বাবা হিসেবে আমি বুঝতে পারছি না। দর্শক, নিবন্ধে আজীবন সততা মেনে চলার কথা লিখেছেন বিভুরঞ্জন সরকার। যারা তাকে কাছ থেকে চেনেন তারা জানেন একটি বর্ণ বাড়িয়ে লেখেননি। শেষ নিবন্ধের পরতে পরতে ঝরেছে হতাশার দীর্ঘশ্বাস। নিজ প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত জীবনে নানা বঞ্চনাও নিয়ে করেছেন আক্ষেপ। লেখেন, আমি লিখি কারণ আমি জানতাম সাংবাদিকতা মানে সাহস, সত্য প্রকাশ মানে জীবনের ঝুঁকি নেওয়ার নাম। দীর্ঘ 5 দশকের অভিজ্ঞতা বলছি, সত্য লিখতে হলে কখনো কখনো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হারাতে হয়। আমি তেমন স্বাচ্ছন্দ্য চাইনি কখনো, তবে সারা জীবন হাত পেতে চলতে হবে এটাও চাইনি। দীর্ঘ এই চিঠি থেকে আমরা পেলাম একজন পথিতদশা সাংবাদিকের জীবন ও পেশাগত যুদ্ধে হেরে গিয়ে প্রস্থানের করুণ বিবরণ। সরকারের দাবি করা সাংবাদিকতার শ্রেষ্ঠ সময়ে সবার মুখে তিনি যেন কষিয়ে দিলেন কঠিন চপেটাঘাত। এই মৃত্যুর দায় কার? কারা তাকে ঠেলে দিলেন অনিবার্য সমাপ্তির দিকে? সেটাই এখন দেশের সাংবাদিকতার সামনে বড় প্রশ্ন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।